আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে স্বাগতম। আমরা উম, আজকে আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসের ম্যাথমেটিক্সের খুব ইম্পর্টেন্ট একটা জায়গা নিয়ে কথাবার্তা বলা শুরু করবো আজকে থেকে, এবং তোমরা বাই সিরিয়ালি এই লেকচারটার উপরে অনেকগুলো ভিডিও লেকচার তোমরা পাবা। সেই যেইটার উপরে কাজ করা শুরু করতেছি সেটা হচ্ছে ক্যালকুলাস। ক্যালকুলাস এই জিনিসটা আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসের অনেক স্টুডেন্টদের কাছে একটা ভীতির নাম। এই ক্যালকুলাস জিনিসটা যতটা কঠিন হিসাবে আমাদের কাছে রিপ্রেজেন্ট করা হয় ততটা কঠিন আসলে ক্যালকুলাস না। এক, আর দ্বিতীয় কথা হচ্ছে ক্যালকুলাসের খুব নর্মাল কিছু সেগমেন্ট নিয়ে আসলে ইন্টারমিডিয়েটে আলোচনা করা হয়েছে। এরপরে ইউনিভার্সিটি লেভেলে এই ক্যালকুলাস নিয়ে আসলে আমরা বিশদভাবে আলোচনা করি। আমরা মোটামুটি ভাবে আজকে ক্যালকুলাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই যে ক্যালকুলাস, এই ক্যালকুলাস আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে আমাদের চ্যাপ্টার 9 এবং চ্যাপ্টার 10 উচ্চতর গণিত প্রথম পত্রের সিলেবাসের আওতাভুক্ত। চ্যাপ্টার 9 এবং চ্যাপ্টার 10 এই দুইটা সিলেবাস মানে এই দুইটা চ্যাপ্টারকেই আমরা আসলে বেসিক্যালি ক্যালকুলাস বলে থাকি। আমরা প্রথমেই যদি বইয়ের সূচিপত্রটা খুলি, সূচিপত্রের নবম অধ্যায়ে আমরা দেখব অন্তরীকরণ, দশম অধ্যায়ে আমরা দেখব যোগজীকরণ। তাহলে নবম অধ্যায়ের অন্তরীকরণ এবং দশম অধ্যায়ের যোগজীকরণ এই দুটাকে একসাথে আমরা বলতেছি ক্যালকুলাস। এবং এই দুটা চ্যাপ্টার যদি তুমি খুব ভালোভাবে কমপ্লিট করো তাহলে তুমি মোটামুটি ভাবে পরীক্ষায় দুইটা সৃজনশীল, উচ্চতর গণিত প্রথম পত্রের দুইটা সৃজনশীল তুমি কমন পাবা বলে আশা করি। এবং এই ক্যালকুলাস তোমাকে শুধু ম্যাথমেটিক্সে হেল্প করবে না, এই ক্যালকুলাসের অনেক থিওরি এবং তত্ত্বগত বিষয় আমাদের পদার্থবিজ্ঞানেও খুব ভালোভাবে ইউজ হয়। এইটা আমরা পদার্থবিজ্ঞানের কিছু সূত্র ডেরিভেটিভ করার সময় কিন্তু দেখি। আচ্ছা, তাহলে কথার না বাড়িয়ে আমি ক্যালকুলাসের ভিতরে ঢুকে যাই। আমরা প্রথম কথা এখানে যে ক্যালকুলাস লিখছি, এই ক্যালকুলাস জিনিসটা কি এটা নিয়ে একটু কথাবার্তা বলি। প্রথমে তুমি আমার প্রশ্ন করতে পারো যে ভাই এখানে ক্যালকুলাস এটার আবিষ্কারক কে? এই ক্যালকুলাস এই জিনিসটার আবিষ্কারক কে? এই ক্যালকুলাসের আবিষ্কারক, প্রথম কথা এই ক্যালকুলাসের আবিষ্কারক হচ্ছে নিউটন। তোমাদের বইপত্রে মোটামুটি ভাবে লেখা আছে ক্যালকুলাসের আবিষ্কারক বিখ্যাত পদার্থবিজ্ঞানী ও বিজ্ঞানী। উনি বেসিক্যালি পদার্থবিজ্ঞানে সবচেয়ে বেশি অবদান রেখেছেন, স্যার আইজ্যাক নিউটন। কিন্তু আরেকজনের নাম খুব শ্রদ্ধা ভরে স্মরণ করতে হবে ক্যালকুলাস পড়ার সময়, সেটা হচ্ছে লিপসন। ক্যালকুলাস, লিপসন এবং নিউটন, এনাদের দুইজনের অনেক গবেষণালব্ধ ফলাফল। আচ্ছা, এইখানে আমরা যে ক্যালকুলাস নিয়ে কথা বলতেছি এই ক্যালকুলাসের আবিষ্কারক নিউটন এবং লিপসন। এবং নিউটন এবং লিপসন মোটামুটি ভাবে ক্যালকুলাস এই জিনিসকে আসলে দুইটা ভাগে ভাগ করছে। প্রথমত দুইটা ভাগে ভাগ করছে। আচ্ছা, সেই দুইটা ভাগ কি? ক্যালকুলাসে দুইটা ভাগ। এই ক্যালকুলাসে দুইটা ভাগ সে বলছে প্রথমে, সেটা হচ্ছে ক্যালকুলাসের ভাগ প্রথমটা হচ্ছে DIFFER। ক্যালকুলাসের যে দুইটা ভাগ নিয়ে আসলে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে অন্তরীকরণ আর আরেকটা হচ্ছে যোগজীকরণ। এই অন্তরীকরণ তোমার সিলেবাসের নবম অধ্যায় এবং যোগজীকরণ তোমার সিলেবাসের দশম অধ্যায়। আচ্ছা, একটু খেয়াল করি, এই অন্তরীকরণ এটারে কিন্তু আমরা আসলে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বলে ডাকি। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস কেউ যদি করে সে আসলে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থেকে যে জিনিসগুলো শিখবে সেইটা আমরা নেক্সট ভিডিও লেকচারগুলোতে অঙ্ক করতে করতে শিখব। অন্তরীকরণ শেষ হয়ে যাওয়ার পর আমরা যোগজীকরণ শিখব। তুমি এখন খাতাপত্র যদি তোমার সামনে থাকে তাহলে তুমি অবশ্যই এই কথাটা নোট করে নাও। তোমার যোগজীকরণ শিখতে গেলে অন্তরীকরণ প্রথমে শেখা আবশ্যক। তার মানে যোগজীকরণ শেখার শর্ত হচ্ছে তোমার অন্তরীকরণ খুব ভালো করে জানতে হবে। আচ্ছা, তাহলে কথা হচ্ছে আরেকটা কথা, সেটা যদি একটু বলি, অন্তরীকরণ এবং যোগজীকরণ পরস্পরের আসলে বিপরীত। অন্তরীকরণ এবং যোগজীকরণ পরস্পরের বিপরীত। অন্তরীকরণ এর একবারে ইনভার্স, সেটা হচ্ছে যোগজীকরণ। তাহলে এখন আমার কথা হচ্ছে অন্তরীকরণের ইনভার্স হচ্ছে যোগজীকরণ। এইখানে যে অন্তরীকরণ আছে, এখন কথা হচ্ছে এই অন্তরীকরণ তোমার আসলে প্রথমত কি শিখায়। এই অন্তরীকরণ প্রথমে তোমার যেই জিনিসটা আসলে সবচেয়ে ভালো করে শিখায় তোমার সিলেবাসে সেটা হচ্ছে ঢাল নির্ণয়।
অন্তরীকরণ তোমার সিলেবাসে সবচেয়ে বেশি যেটা শেখায় সেটা হচ্ছে ঢাল নির্ণয়। আচ্ছা, এই ঢাল নির্ণয় জিনিসটা কিরকম আমি যদি বলি, নর্মালি একটা গ্রাফ, এই গ্রাফে এইরকম একটা রেখা যদি থাকে, এই রেখার একটা নির্দিষ্ট বিন্দুতে আমি যদি একটা স্পর্শক আঁকি, এই রেখার একটা নির্দিষ্ট বিন্দুতে আমি যদি একটা স্পর্শক আঁকি, তাহলে এই স্পর্শকের ঢাল তুমি জানো, সেই ঢাল m ইজ ইকুয়াল টু tan থিটা। তাহলে এইখানে এই m ইজ ইকুয়াল টু tan থিটা, এটা সরল রেখার আলোচনা। আমরা আসলে এখানে ধরে নিচ্ছি যে তুমি সরল রেখার এতটুকু বিষয় জানো, এবং 9-10-এও তোমাদের কিন্তু এই ব্যাপারটা ছিল যে কোনো রেখার ঢাল নির্ণয়ের জন্য সেই রেখার সূত্র হতে পারে m ইজ ইকুয়াল টু tan থিটা। আচ্ছা, তাহলে এখন এই এই অন্তরীকরণ আসলে বেসিক্যালি তোমার ঢাল নির্ণয় করা শেখায়, এবং কিভাবে শেখায় এইটা একটু মনে রাখবা। কিভাবে শেখায় সেইটা আসলে তোমার মূল নিয়ম দিয়ে শিখতে হয়। অন্তরীকরণ, এই ঢাল কিভাবে নির্ণয় করা শেখায় সেটা হচ্ছে তোমার মূল নিয়ম, এই জিনিসটা দিয়ে তোমাকে শিক্ষা দিবে অন্তরীকরণ। ওকে, মূল নিয়মে অন্তরীকরণ, এই জিনিসটা কিন্তু আমার মাথায় রাখতে হবে। ওকে, তাহলে আমরা এই অন্তরীকরণ, আমি এই জিনিসটা প্রথমে আমি বলতেছি ঢাল নির্ণয় করা, আরো কি কি নির্ণয় করা, সেটার মধ্যে খুব স্পেসিফিক আমি যদি একটু বলি, রাশির কোন ম্যাথমেটিক্যাল অপারেশনে রাশির গুরুমান লঘুমান নির্ণয় করা শেখায়। রাশির গুরুমান লঘুমান, এই জিনিসটাও কিন্তু অন্তরীকরণ তোমাকে নির্ণয় করা শেখায়। গুরুমান কি লঘুমান কি খায় না মাথায় দেয়, সেটা আমরা পরে শিখবো। ওকে, তাহলে অন্তরীকরণের এই আলোচনার পরে আমি যদি বলি যোগজীকরণ আসলে তোমার কি শিক্ষা দেয়। যোগজীকরণ তোমাকে মোটামুটি যে জিনিসটা শিখাবে সেটা হচ্ছে, যোগজীকরণ তোমাকে শিখাবে হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়। যোগজীকরণ তোমাকে শিখাবে কি? ক্ষেত্রফল নির্ণয়। তাহলে যোগজীকরণ তোমাকে যদি ক্ষেত্রফল নির্ণয় শিখায়, ক্ষেত্রফল নির্ণয় মানে কি তুমি আমরা বলতেই পারো, ভাইয়া আমরা যতগুলো জ্যামিতিক শেপ মোটামুটি ভাবে দেখি, ওই জ্যামিতিক শেপগুলোর ক্ষেত্রফল নির্ণয় সূত্র কিন্তু আমরা বাই ডিফল্ট জানি। তোমার যদি আমি বলি একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, তুমি এটা পারবা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তোমাকে যদি বলি আমি এইরকম একটা ত্রিভুজ কিন্তু বেসিক্যালি 6 প্রকারের হতে পারে। কোন ভেদে ত্রিভুজ 3 প্রকার, বাহু ভেদে ত্রিভুজ 3 প্রকার। কোন ভেদে সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, আর সরি, বাহু ভেদে সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, এবং কোন ভেদে কিন্তু তোমার সমকোণী, সূক্ষ্মকোণী এবং স্থূলকোণী, এগুলো তোমরা জানো, খুব ছোটবেলার পড়াশোনা। এই 6টা ত্রিভুজেরই কিন্তু আলাদা আলাদা ক্ষেত্রফল নির্ণয় সূত্র আছে। এখন তোমরা যদি বলে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র, তুমি বলবা পাই আর স্কয়ার। তোমাকে যদি বলে পরাবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র, অধিবৃত্ত, উপবৃত্ত, এইগুলোর কিন্তু স্পেসিফিক সূত্র আছে। তারপরে তোমাকে যদি বলা হয় যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় সূত্র, তারপরে হচ্ছে তোমাকে যদি বলা হয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র, তোমাকে যদি বলা হয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র, তুমি কিন্তু সবগুলোর জন্য তোমার আসলে সূত্র কিন্তু রেডি। কিন্তু আমি যদি তোমাকে এরকম একটা ক্ষেত্রফল, এরকম একটা শেপের ক্ষেত্রফল নির্ণয় করতে বলি, তোমার কাছে কি এই সূত্র আছে কিনা? এরকম একটা শেপের ফোর্সে আমি নিজের মতো করে একটা শেপ বানালাম, এরকম একটা শেপের ক্ষেত্রফল তোমাকে যদি আমি নির্ণয় করতে বলি, এই শেপটা, তাহলে এইরকম একটা শেপের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কিন্তু তোমার কাছে আসলে নাই। তুমি এখন বলতে পারো যে ভাইয়া আমি তো এখানে আলাদা আলাদা জ্যামিতিক ক্ষেত্র তৈরি করে নিতে পারি। তুমি এখান থেকে ফোর্সে এখানে এতটুকু সংযোগ করে তুমি এখানে একটা আয়তক্ষেত্র তৈরি করে নিতে পারো, তারপর তুমি এখান থেকে একটু কেটে পরাবৃত্ত তৈরি করতে পারো, কিন্তু এই ব্যাপারটা অনেক কমপ্লেক্সিটি তৈরি করে। এখন তুমি যদি খুব সুন্দর মতো একটা নির্দিষ্ট ফরম্যাট মেনটেন করে যে কোনো বস্তুর বা যে কোনো শেপের ক্ষেত্রফল নির্ণয় করতে চাও, সেটার জন্য তোমাকে যেই ম্যাথমেটিক্যাল অপারেশন হেল্প করবে সেটার নাম হচ্ছে যোগজীকরণ। তার মানে যোগজীকরণ তোমার যে কোনো বস্তুর বা যে কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা তোমাকে তোমার ইন্টারমিডিয়েট সিলেবাসে শিখাবে। ওকে, এবং এই যোগজীকরণ এবং অন্তরীকরণ, যোগজীকরণের একটা খুব উল্লেখযোগ্য সিকোয়েন্স আছে, সেটা হচ্ছে পার্শিয়াল ইন্টিগ্রেশন বা আংশিক যোগজীকরণ। এই জিনিসটা তোমাদের সিলেবাসে খুব বেশি আওতাভুক্ত নাই, এই জিনিসটা তোমাদের একটু ভিন্ন জিনিস শেখায়। তোমাদের সিলেবাসে যেহেতু আওতাভুক্ত নাই, সেহেতু তোমাদের সিলেবাসে পার্শিয়াল ইন্টিগ্রেশন নিয়ে কথা বলা হবে না। ওকে, তাহলে এই ছিল মোটামুটি ভাবে কথা। তাহলে আমি যোগজীকরণ এবং অন্তরীকরণ এই দুইটা জিনিসের নর্মাল বেসিকটা আসলে কি হতে পারে সেটা দেখায় দেওয়ার চেষ্টা করলাম। ওকে, তাহলে এখন তোমাকে আরো কিছু মানে সিম্পল জিনিস যেগুলো তোমার যোগজীকরণ এবং অন্তরীকরণের বেসিক হিসেবে কাজ করবে, সেই জিনিসগুলো তোমাকে একটু দেখায় দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, এরপরে আমরা একটা ছোট জিনিস, তোমাদের পারা জিনিস, এই জিনিসটার সাথে তোমাদের আমরা একটু মনে করে দেওয়ার চেষ্টা করি। ভেরিয়েবল, যেটা আমরা বাংলায় সবাই জানি চলক বলে, তাহলে এই চলক জিনিসটা কি, এইটার কনসেপ্ট আমি দেখছি অনেক ভালো ভালো স্টুডেন্টেরও ক্লিয়ার না। এবং এই চলতরিৎ মানে সরি, এইখানে যে চলকের কথা বলতেছি আমি, এই চলকের ক্ষেত্রে কিন্তু আমি আসলে মোটামুটি ভাবে চলক এই জিনিসটারে দুইটা ভাগে ভাগ করতে পারি। এক, স্বাধীন চলক, আরেকটা হচ্ছে অধীন চলক। অধীন চলকটা কি?
যাকে আমি কন্ট্রোল করতে পারি। অধীন চলক হচ্ছে যাকে আমি কন্ট্রোল করতে পারি, স্বাধীন চলক হচ্ছে অধীন চলকের পার্সপেক্টিভ থেকে তুমি হচ্ছে স্বাধীন চলক অধীন চলক তুমি ডিটারমাইন করতে পারো। তুমি নর্মালি একটা উদাহরণের মাধ্যমে দেখো, বাংলা কথার দরকার নেই, তোমার নর্মালি যদি আমি উদাহরণের মধ্যে একটু দেখানোর চেষ্টা করি, একটু খেয়াল করো। আমি যদি এখানে একটু বলি যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু ওয়াই, আমি যদি তোমাকে বলি এখানে একটা ইকুয়েশন, তাহলে আসলে আমি এখান থেকে বলতেছি আসলে y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে এই y ইজ ইকুয়াল টু তুমি বলতে পারতেছো ভাই এক্স প্লাস 3। তাহলে এখন আমি যদি তোমাকে একটু বলি যে এইখানে এক্স এর বিভিন্ন ভিন্ন ভিন্ন তুমি মান দিতে পারো, এক্স এর কিন্তু ভিন্ন ভিন্ন তোমার যা খুশি তাই তুমি দিতে পারো। এক্স এর মান তুমি 1 যদি দাও তাহলে সেটা হবে 4, এক্স এর মান যদি 2 যদি দাও তাহলে সেটা হবে কত, সেটা হবে 5, এক্স এর মান যদি তুমি 3 দাও তাহলে সেটার মান হবে কত বলো তো 6, এক্স এর মান যদি তুমি 100 দাও সেটার মান হবে কত 103। তার মানে তুমি কিন্তু এইখানে আসলে এই 5, 6, 103 যে মানগুলা পাচ্ছ এই মানগুলা কিন্তু আসলে কার মান, এই মানগুলো কিন্তু সবাই হচ্ছে ওয়াই এর মান। এই মানগুলা কার মান, এই মানগুলো কিন্তু সবাই হচ্ছে কিসের মান, ওয়াই এর মান। আচ্ছা, আর এখানে এক্স এর দেখো 1 বসাইছি, 2 বসাইছি, 3 বসাইছি, 100 বসাইছি, তাহলে এই 1, 2, 3, 100 এরা সবাই কিন্তু আসলে আমার এক্স এর মান। তাহলে একটা জিনিস একটু খেয়াল করে দেখো, আমার এখানে যে এক্সটা আছে এই এক্স আমি নিজের খেয়াল খুশি মতো বসাইতে পারি, কিন্তু আমার এখানে যে ওয়াইটা আছে সেই ওয়াই কিন্তু আমি আমার খেয়াল খুশি মতো বসাইতে পারি না। এক্স এর মান যা অপারেট করা হয় ওয়াই এর মানের অপারেশন তাই হয়। আবার বলি, এক্স এর মান যা অপারেট করা হয় ওয়াই এর মানের অপারেশন কিন্তু তাই হয়। মানে তুমি এক্স এর মান যা বসাবো সোজা বাংলা কথায় ওয়াই এর মান আসলে ওই রেসপেক্টে ইকুয়েশনাল ভ্যালুতে আসবে। আচ্ছা, তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে এক্স এর মান তুমি নিজের মতো করে বসাইতে পারতেছো, ওয়াই এর মান তার রেসপেক্টে আসতেছে। তার মানে এক্স এর মান যেহেতু তুমি নিজের মতো করে বসাতে পারতেছো, তাহলে এখানে এক্সটা হচ্ছে আমার স্বাধীন চলক, এক্স হচ্ছে আমার কি চলক, এক্স হচ্ছে স্বাধীন চলক, এক্স হচ্ছে স্বাধীন চলক, এবং ওয়াই, ওয়াই ডেফিনেটলি তুমি এক্স এর মান যা যা বসাচ্ছ তার রেসপেক্টে হচ্ছে ওয়াই এর মান আসতেছে। তার মানে ওয়াই এর মানকে কিন্তু তুমি এক্স এর মান দিয়ে কন্ট্রোল করতেছো, ওয়াই এর মানকে তুমি কি করতেছো এক্স এর মান দিয়ে কন্ট্রোল করতেছো। তার মানে ওয়াই এক্স এর অধীনে আছে, এই জন্য ওয়াই হবে আমার এখানে অধীন চলক। তাহলে এই হচ্ছে মোটামুটি ভাবে কথা। চলক এই জিনিসটা মোটামুটি আশা করি তোমরা সবাই জানো। আসলে আমরা আসলে এই চলক জিনিসটা নিয়ে কথাবার্তা বলতেছি, তার কিছু সিগনিফিক্যান্ট কারণ যখন ডিফারেন্সিয়েশনের ম্যাথে ঢুকবো তখন দেখতে পারবা। কারণ এখানে চলক আর ধ্রুবক এই দুইটা জিনিস বুঝতে পারাটা বেশ টাফ হয়ে যায় মাঝে মধ্যে ম্যাথমেটিক্যাল অপারেশনে, এই জন্য একটু মনে করা দেওয়ার চেষ্টা করলাম। এই জিনিসগুলো তোমরা সবাই জানো আসলে। ওকে, এরপরে তোমাকে আমি আরেকটা জিনিস একটু শিখাইতে চাই, সেটা হচ্ছে তোমরা নর্মালি এই চ্যাপ্টার যখন শুরু করবা এই চ্যাপ্টারের প্রথম কাজ, প্রথমেই যে জিনিসটা আসে সেটা হচ্ছে লিমিট। আচ্ছা, লিমিট জিনিসটা কি সেটা আমরা পরে আলোচনা করব। আমি তার আগে তোমার যদি একটু বলি অপারেটর জিনিসটা কি। অপারেটর, এই অপারেটর জিনিসটা কি? অপারেটর, অপারেটর জিনিসটা হচ্ছে আমি যদি একটু বলার চেষ্টা করি, তুমি নর্মালি অনেক অপারেটর চিনো, এটার নাম যে অপারেটর হয়তো তুমি জানো না। একটু খেয়াল করো, তুমি তুমি দেখছো অপারেটর সাইন, কজ, ট্যান, কোসেক, সেক, কট। তুমি কিন্তু এদের আমি ত্রিকোণমিতিতে তুমি যদি নর্মালি বলো সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, এদের কিন্তু নিজের এই সাইনের, কজের, ট্যানের, কোসেকের, সেকের, কটের কারোরই কিন্তু নিজের কোনো স্পেসিফিক মান নাই, বা কারোর কোনো নির্দিষ্ট স্পেসিফিক কোনো অর্থ নাই। এই সাইন, কস, ট্যান যখন একটা নির্দিষ্ট কোণ, সেটা হইতে পারে থিটা, সেটা হইতে পারে ফাই, সাই, সেটা হইতে পারে ফাই, মানে সেটা হইতে পারে হচ্ছে থিটা, এখানে দেখছি ফাই, সেটা হইতে পারে থিটা, এরকম যে কোনো তুমি কোণ যদি বসাও তখনই কিন্তু এই সাইনটা ওই কোণের উপরে অপারেশন চালায়। তার মানে যারা অপারেশন তাদের কি, তাদের নিজের কোনো অর্থ নেই, নিজের অর্থ নেই, নিজের অর্থ নেই। যেহেতু এদের নিজের অর্থ নেই, তাহলে আমি এখানে বলতে পারি এই নিজের অর্থ না থাকলেও এ যখন কোনো অর্থবোধক ব্যাপারের আগে বসে তখন সে ওরে এমফেসাইজ করে। ব্যাপারটা খুব নর্মালি যদি আমি একটু বলি যে তোমার যদি এখানে বলা হয় সাইন মানে কি, কিচ্ছু না, তোমার যদি বলে সাইন 30 ডিগ্রি, তখনই কিন্তু তুমি বলবা যে 30 ডিগ্রি এই চলকটা বা এই ভেরিয়েবলটার উপরে এই সাইন অপারেটরটা কাজ করার ফলে আমি এখানে সাইন 30 ডিগ্রির ভ্যালু পাই হাফ। খুব নর্মাল। তোমার যদি বলা হয় cos 30 ডিগ্রি, তুমি তখন আমার কি বলবা, ভাইয়া cos 30 ডিগ্রি কি, 30 ডিগ্রি এই চলকটার উপরে তুমি cos অপারেটর ইনপুট করার পরে তুমি এখানে আসলে মান পাও 3/2।
নর্মালি আমি যদি তোমার এখানে 30 ডিগ্রি বলি, তাহলে তখন কিন্তু তুমি আমার হাফও বলবা না, তখন কিন্তু তুমি আমার √3/2 বলবা না। কারণটা কি? কারণটা হচ্ছে এর আগে সাইনও নাই, এর আগে কজও নাই। এইখানে তুমি যদি 30 ডিগ্রি দাও, আবার এইখানে তুমি যদি 30 ডিগ্রি দাও, এইখানে তুমি যদি 30 ডিগ্রি দাও, এইখানে তুমি যদি 30 ডিগ্রি দাও, প্রত্যেকটার জন্য কিন্তু ভিন্ন ভিন্ন মান আসবে, তাই না? প্রত্যেকটার জন্য কিন্তু কি আসবে? ভিন্ন ভিন্ন মান আসবে। ভিন্ন ভিন্ন মান আসবে কিসের জন্য? অপারেটর ভিন্ন, সেই জন্য ভিন্ন ভিন্ন মান আসবে কিসের জন্য? দেখো চলকটা কিন্তু একই 30 ডিগ্রি, কিন্তু অপারেটরটা ভিন্ন, এই জন্য মান আসবে কিন্তু ভিন্ন। সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট সবাই ভিন্ন ভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত, ভিন্ন 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 অপারেটর। তার মানে আমি এখান থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে তুমি আসলে দিন শেষে অপারেশন চালাচ্ছ কোনো চলকের উপরে, নির্দিষ্ট কোনো অপারেটর দ্বারা, এবং ওই চলক বিভিন্ন মান দিতেছে অপারেটর চেঞ্জ হওয়ার জন্য। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, এক। আর দ্বিতীয় কথা, তুমি আরো কিছু অপারেশন জানো, দেখুন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এরা সবাই কিন্তু অপারেটর। এরা সবাই কি? OPERATOR, এরা সবাই কিন্তু অপারেটর। খুব নর্মালি যদি তুমি চিন্তা করো, তোমার যদি আমি বলি যে ভাইয়া এখানে হচ্ছে 6+3 মানে কত, তুমি বলবা 9। তুমি ঠিক এইভাবেই আমি যদি তোমার এখানে বলে দিই 6+3 মানে 9, তোমার যদি বলি যোগের জায়গায় বিয়োগ, 6 - 3 মানে কত, তুমি বলবা 3। ভাইয়া 6 × 3, 3×6 = 18। তোমার যদি আমি বলি 6/3, তুমি বলবা 3 × 2 = 6। তার মানে তুমি এখানে কিন্তু এই যোগ, বিয়োগ, গুণ, ভাগ মাঝখানের অপারেশন চেঞ্জ করার জন্য তোমার কিন্তু ফলাফল ভিন্ন ভিন্ন আসলো। চলক কিন্তু 6 3 6 3 6 3 6 3 সবার একই থাকলো, কিন্তু অপারেশন আসলো কি ভিন্ন ভিন্ন। এই জন্য আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে অপারেটর এ তাদের নির্দিষ্ট কিছু কাজ, প্রত্যেকটা অপারেটরের কিন্তু কাজ ফিক্স থাকে, প্রত্যেকটা অপারেটরের কিন্তু কাজ ফিক্স থাকে। যেমন যোগ, সে কি করবে? দুইটা জিনিসটা একীভূত করবে। বিয়োগ, একটা জায়গা থেকে আরেকটা জায়গা বাদ দিবে। তুমি এই ব্যাপারগুলো জানো আসলে। গুণ কি? ওই জিনিসের মানে এই 6-রে 3বার তুমি যদি যোগ করো, এই জিনিসটা বোঝাচ্ছে। তার মানে এরকম আসলে ব্যাপারটা। তাহলে এইগুলা কিন্তু আমরা আসলে জানি, যোগ, বিয়োগ, গুণ, ভাগের ভিন্ন ভিন্ন অপারেশনের জন্য ভিন্ন ভিন্ন মান পাই চলক একই হওয়ার জন্য। আচ্ছা, ওকে। তাহলে এখন এইরকম একটা অপারেটরের নাম হচ্ছে, এইরকম একটা অপারেটরের নাম হচ্ছে কি জানো? এরকম একটা অপারেটরের নাম হচ্ছে লিমিট। এরকম একটা অপারেটরের নাম হচ্ছে লিমিট। এরকম একটা অপারেটরের নাম হচ্ছে কি ভাই বলতো? লিমিট, LIMIT। তুমি কোনো জায়গায় লিমিট না লেখা থাকলেও, তুমি যদি বলে লেখা দেখা থাকে লিম, তাইলেও তুমি বুঝবা লিমিট বোঝাচ্ছে। তোমার যদি কোনো জায়গায় লেখা থাকে LT, তাইলেও তুমি বুঝবা ম্যাথমেটিক্সে সেটা লিমিট বোঝায়। তার মানে এরকম একটা অপারেটর হচ্ছে লিমিট। এই লিমিট জিনিসটা কি করে বা কিভাবে এরা আসলে কাজ করে, এই জিনিসটা আমরা সামনের ভিডিও লেকচারে তোমাকে একটু বোঝানোর চেষ্টা করব। সবার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি এর কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাবে এবং শেয়ার করবে, এবং অবশ্যই গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের সাথেই থাকবে। ধন্যবাদ।